প্রতিভা ঘোষ শান্তিকুটির বৃদ্ধাশ্রম থেকে কয়েকদিনের জন্য ছেলেদের বাড়িতে আসবে, এই জন্য বারবার বৃদ্ধাশ্রমের হেড ম্যাডাম অনিতা দেবীকে বলছে। প্রতিভা দেবী বলছে, আমার ছেলেদের একটু ফোন করে দিন না, আমাকে যেন কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যায়। আমার নাতি নাতনিদের খুব দেখতে ইচ্ছে করছে। অনিতা ম্যাডাম বলছে, আপনার বড় ছেলে প্রদীপবাবু তো সেদিন ফোন করলেন, আপনার কথা নিয়ে জিজ্ঞেস করলেন। কই, তিনি তো আমাকে একবারও বলেননি আপনাকে বাড়ি নিয়ে যাবে। প্রতিভা দেবী বললেন, ভুলে গেছে। সামনে 7ই মে আমার বড় নাতি পাবলোর জন্মদিন, তখন আমাকে নিয়ে যাবে বলেছে। অনিতা ম্যাডাম বললেন, ঠিক আছে, মে মাস তো আসতে এখনো কয়েকদিন বাকি আছে, দেরি দেখি এর মধ্যে ফোন করতে পারেন। প্রতিভা দেবী বারবার বড় ছেলেকে ফোন করে দিন না, ফোন করে দিন না বলতে লাগলো অনিতা দেবী ম্যাডামকে। এই দেখো না, আমাকে চিঠি দিয়ে জানিয়েছে বড় নাতি পাবলুর জন্মদিনে আমাকে নিয়ে যাবে। ম্যাডাম অনিতা দেবী বললেন, ঠিক আছে, কালকে আমি ফোন করব। তারপর অনিতা ম্যাডাম সকালে শুনলেন প্রতিভা দেবী খুব রাগ হয়েছে, তিনি রাত্রের ডিনার খাননি, এমন সকালে চা টিফিনও খাবেন না বলে চুপ করে বসে আছে। সবাই তখন জোর করে তাকে চা খাইয়েছে, চাটা সবাই মিলে জোর করে খাইয়েছে। অনিতা ম্যাডাম তারপর বড় ছেলে প্রদীপকে ফোন করলেন, বললেন, আপনারা 2-1 দিনের জন্য আপনার মাকে বাড়ি নিয়ে যান, তিনি খুব আশা করে বসে আছেন বড় নাতি পাবলোর জন্মদিনে যাবে। প্রদীপবাবু আকাশ থেকে পড়লেন, বললেন, আমি তো ফ্যামিলি নিয়ে সিমলা চলে এসেছি, এবছর পাবলোর জন্মদিন আমরা বাইরেই করব। অনিতা ম্যাডাম মাথার থেকে তার আগুন উঠে গেল। তিনি বললেন, দেখুন, আপনারা আপনাদের বৃদ্ধা মা বাবাকে আমাদের কাছে রেখে যান থাকবার জন্য, তার মধ্যে আপনাদের বাড়ি থেকে কেউ জানিয়েছে প্রতিভা দেবীকে বড় নাতির জন্মদিনে বাড়ি নিয়ে যাবে। সবাইকে সে হেসে হেসে বলছে, আমি বাড়ি যাব, অনেক দিন যাই না, আমি বাড়ি যাব। আমরা ওনাদের খুব যত্নে রাখি, জানবেন যত্নটাই সব না, সন্তানদের ভালোবাসাও ওনাদের প্রয়োজন। আর আপনার মা যদি শোনেন আপনি নেই, বেড়াতে গেছেন বাইরে, তিনি অসুস্থ হয়েই পড়বেন। প্রদীপ বাবু চুপ করে রইল। তারপর প্রতিভা দেবী মনে মনে ভাবতে থাকে, তার ফুল গাছগুলোর জল দেওয়া হয় কিনা, বড় বৌমা তো টল দেয় না, সকাল থেকে সারাদিন তো অফিসে থাকে, রান্না করার মেয়ে হাসি আর বাসন মাজার লোক ললিতাই তো সংসারটা গুছিয়ে রাখে। হাসি তো এঁটো কাটা কিচ্ছু মানে না, ওই হাতেই সব কিছু ধরে। প্রতিবাদেই মনে মনে ভাবে, তার পূর্বপুরুষের পাতা গোপাল ঠাকুরকেও জল টল দেয় কিনা কে জানে। অনুপবাবু আর প্রতিভা দেবী দুজনে স্বামী স্ত্রী রিটায়ার পর লেক গার্ডেন্সে এসে একটা দোতলা বাড়ি করেছেন। তিনি জাহাজের হেড ক্যাপ্টেন ছিলেন। বাড়িটার নাম দিয়েছিলেন শান্তিলতা। 3টে ফ্ল্যাট করে সুন্দরভাবে করেছিলেন 3 ছেলের জন্য। অনুপবাবু 3 ছেলেকে বিয়ে দিয়ে সংসারী করেছিলেন। রিটায়ার পর তিনি 3 ছেলেকে বাড়িতেই আলাদা করে দেন। অনুপবাবু আর প্রতিভা দেবী বড় ছেলে প্রদীপের সঙ্গে থাকে, সেই জন্য বড় ছেলের ফ্ল্যাটটা বড় ছিল। 3 রুম দিয়ে বড় ছেলের ফ্ল্যাটটা তৈরি করেছিলেন, আর 2 ছেলেকে, প্রবাল আর প্রণবকে, 2 রুম দিয়ে ফ্ল্যাট তৈরি করে দিয়েছিলেন। প্রথম দুজনের 1টি করে ছেলে হয়েছে, আর পরে ছোট ছেলের ঘরে 1টি মেয়ে হয়েছে। শুধু মেজ বউ চাকরি করে না, আর ছোট বউ পাঞ্জাবি। ছোট ছেলে প্রণবের সঙ্গে একই অফিসে আইটি কোম্পানিতে কাজ করত, প্রেম করে বিয়ে করেছে। প্রতিভা দেবী ছোট ছেলের বউ অঞ্জনাকে একদমই পছন্দ করেন না, শুধু বাইরে বাইরে ঘোরে টোটো করে, বাড়িতে ঘর গুছানো কিচ্ছু করে না, বাড়িতে একদম রান্নাটুকু করে না। গুণে বলা যায় তিনি কদিন রান্না করেন। সবসময় বাইরে অনলাইন থেকে খাবার এনে সবাইকে খাওয়ায়।
প্রতিভা দেবী অঞ্জনাদিকে একদম পছন্দ হয় না। ওদের ফ্ল্যাটে তিনি দিনে একবার যান তার ছোট নাতনি ফুলটুসিকে দেখতে। বড় বৌমা অফিসে চলে গেলে বড় ছেলেও অফিসে চলে যেত। ওদের রান্নার লোক হাসি মাংসের হাতেই মশলার কৌটো, জলের মগ সব ধরত, আর প্রতিভা দেবী খ্যাচ করে উঠতেন। অনুপ অনেকবার বারণ করেছে, তুমি ওর সঙ্গে এমন করলে হাসি তো কাজ ছেড়ে চলে যাবে, তখন ওদের খুব অসুবিধা হবে। প্রতিভা বললেন, আমি রান্না করব, তুমি প্রতিদিন পারবে। এই নিয়ে মন কষাকষি হতো দুজনের মধ্যে। একদিন হাসি বড় টয়লেট করে এসে কাপড় না ছেড়েই রান্না করছে। প্রতিভা দেবী বললেন, হাসি কাপড়টা ছেড়ে আয়। হাসি চিৎকার করতে শুরু করলো, আজ দাদাবাবু আর বৌদি আসুক, আমি একদম কাজ ছেড়ে চলে যাব। অনুপ প্রতিভাকে খুব বকাবকি করলো। প্রদীপ এসেও মাকে বকাবকি করলো, ও চলে গেলে কে রান্না করবে? তুমি তাহলে প্রবালের কাছে থাকো। প্রণবের কাছে তো থাকতে পারবে না, কারণ ওর বউর সঙ্গে তোমার হয় না। এইভাবেই দিন যাচ্ছিল। বাড়িতে শুধু বড় নাতি পাবলু ঠাম্মিকে খুব ভালোবাসতো। এর মধ্যে একদিন হঠাৎ অনুপবাবু অসুস্থ হয়ে পড়লেন। পেট ব্যথা, ডাক্তার বলেছে পেটে একটা টিউমার হয়েছে। এখন এত বয়স হয়েছে, অপারেশন করাও রিস্কে হবে। অপারেশন করা হবে কিনা এই নিয়ে চিন্তা করছিল, কিন্তু বাবা কাউকে আর সময় না দিয়ে না ফেরার দেশে চলে গেলেন। প্রতিভা দেবী একা হয়ে গেলেন, একদম ঠান্ডা হয়ে গেল। কাউকে কিছু বলে না, শুধু পাবলু কিছু খাবার করতে বললে খাবারটা করে দেয়। নিজের খাওয়াও অনেক কমিয়ে দিয়েছে, ওজন খুব কমে গেছে। অফিসের কাজের জন্য বড় বৌমা আর ছেলে মাঝে মাঝে বাইরে যায়, তখন প্রতিভা ফ্ল্যাটে নাতি পাবলুকে নিয়ে থাকে। প্রতিভাকে সেবা করার মতো কেউ ছিল না, সময় মতো ওষুধ দেওয়ার মতো, খাবার দেওয়ার মতো বাড়িতে কেউ ছিল না। তখন ছেলেরা মিলে ঠিক করলো প্রতিভাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হবে। হাওড়ার কাছে শান্তির কুটি বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে এলো মেজ ছেলে প্রবাল। প্রতিভা প্রথম যেতে রাজি হয়নি, তারপর বুঝিয়ে বলল, তোমাকে সেবা করার মতো, তোমার সঙ্গে গল্প করার মতো, তোমাকে টাইম মতো ওষুধ দেওয়ার মতো তো বাড়িতে কেউ নেই। তুমি ওখানে গল্প করার লোক পাবে, দেখবে তোমার সময় কেটে যাবে, তোমার খুব ভালো লাগবে। প্রতিভা বললেন, ওখানে গেলে তো কিন্তু তোদের তো আমি দেখতে পাবো না, নাতি নাতনিদের তো দেখতে পাবো না। সবাই বলল, আমরা সপ্তাহে রবিবার করে সবাই মিলে তোমাকে দেখতে যাব। প্রতিভা তারপর মনটা বোঝালো, আর কিছু বলল না। 1985 সালে 22শে ফেব্রুয়ারি প্রতিভা দেবী নিজের বাড়ি শান্তির ছেড়ে একটা নতুন বাড়িতে শান্তির কুটিরে উঠলেন। ওখানে প্রতিভা দেবীর ঘরে 3টে করে বেড আর একটা অ্যাটাচ টয়লেট, ভালোই ব্যবস্থা। সামনে বাগানের মতো আছে, ওখানে চেয়ার পাতা। সবাই যখন সকালে বাগানে হাঁটাহাঁটি করে, ক্লান্ত হলে বসে। প্রথম দিন প্রতিভা দেবী সারা রাত ঘুমাননি, কেঁদেছে, ঘুম আসেনি। ঘুম থেকে উঠে বাগানের গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, যদি বাড়ির কেউ আসে, কিন্তু কেউ আসে না। সেই রোববার করে আসে, তারপর কয়েক সপ্তাহ পর আর কেউ আসে না, শুধু বড় ছেলে আর তার নাতি পাবলু আসে। আস্তে আস্তে সবাই আশা কমিয়ে দিয়েছে। এইভাবে প্রতিভা দেবীর মন শান্তির কুটিরে সবার সঙ্গে ভাব হয়ে গেছে। ওদের সঙ্গে গল্প করে খুশি থাকে। বাড়ির লোকদের আশাও কমে গেছে। 3-4 মাস পরে একবার কেউ এসে খবর নেয়। আর তখন এইরকম মোবাইল ছিল না যে একটু ফোন করে জিজ্ঞেস করবে তারা কেমন আছে। ফোন করতে হলে অফিসে ম্যাডামের পারমিশন নিতে হবে, বাড়িতে ফোন করতে হবে। প্রতিভা দেবী আস্তে আস্তে বাড়ির কোথায় কি আছে মনে করার চেষ্টা করতে পারত না। আর চিঠি লেখার জন্য নীল রঙের বন্ধ করা খাম ছিল। বড় ছেলে
এলে একসাথে অনেকগুলো কিনে দিয়ে যেত। প্রতিভা বাড়ির প্রায় সবাইকে একটু একটু করে চিঠি লিখত, কিন্তু চিঠি কিছু পোস্ট করত, কিছু সুটকেসের ভেতর রেখে দিত। একদিন বড় ছেলে একটা চিঠি পেল, তুই তো অনেক দিন আসিস না, একবার পাবলুকে নিয়ে আয়। এই রবিবার তো ছোট ছেলে প্রবাল এসেছিল, বউ আর ফুলটুসিকে নিয়ে কত কিছু নিয়ে এসেছিল। আমি গজা খেতে ভালোবাসি, তাই গজা, কেক, চানাচুর, আমসত্ত্ব, অনেক ফল নিয়ে এসেছিল। কবির ভাবল, ঠিক আছে, প্রণব তো গেছে, সামনের সপ্তাহে আমি যাব। কিন্তু অফিসের কাজের জন্য বাইরে যেতে হলো, তাই আর যাওয়া হলো না। প্রদীপ ছোট ভাই প্রণবকে জিজ্ঞেস করলো, তুই মাকে দেখতে গেছিলি আগের রোববার? প্রণব বলল, না, আমারও তো সময় নেই, সপ্তাহে একদিন রোববার ছুটি পাই, তা আবার এই বৃদ্ধাশ্রমে গিয়ে কাটাতে হবে। দেখো না, আমাকে মা দেখ না, আমাকে মা চিঠি লিখেছে, তুই নাকি অনেক কিছু কিনে নিয়ে গেছিস। তখন প্রবাল এসে বলল, মা তো আমাকে লিখেছে, তুই একবার আয় না, দাদা তো সেদিন কত কিছু নিয়ে এসেছে আমার জন্য। শীত আসছে তো, শাল এনেছে, মুখে মাখার ক্রিম এনেছে, গজা, লাড্ডু এনেছে, আমি যা যা ভালোবাসি। প্রদীপ বলে, না তো, আমার তো যাওয়া হয়নি। অনুপ বলে, মার মাথায় কিছু একটা হয়েছে, যারা যায় না তাই সবার কাছে বলে ও এসেছিল, ও এসেছিল, কত কিছু নিয়ে এসেছে। প্রদীপের মনটা খারাপ হয়ে গেল। প্রবালের চিঠিতে যা যা লিখেছে প্রদীপ সব কিছু, শাল, ক্রিম, মিষ্টি সব নিয়ে সেদিন দুপুরে পাবলুকে নিয়ে গাড়ি করে শান্তির কুটির বৃদ্ধাশ্রমে গেল। যাওয়ার সময় দূর থেকে শুনছে আশ্রমে কীর্তন হচ্ছে, আর অনেক গেরুয়াধারী লোক ঘোরাফেরা করছে। প্রদীপ সব নিয়ে আশ্রমের বাগানে উপস্থিত হলো। গিয়ে দেখে একটা টেবিলের ওপর প্রতিভা দেবীর ছবি, আর তার গলায় রজনীগন্ধার মালা পরা, সামনে ধূপকাঠি জ্বলছে। মা রজনীগন্ধা খুব ভালোবাসে। কবিরের হাত থেকে সব জিনিস পড়ে গেল। ম্যাডাম অনিতা এসে বললেন, সেই এলেন। তিনি চলে যাওয়ার পর কালকে রাত 12টার সময় মারা গেছেন। আপনাকে আর নাতি পাবলুকে দেখার জন্য খুব ছটফট করেছে, আমাকে বারবার বলেছে, আমার ছেলে প্রদীপ, পাবলু এসেছে। আমি প্রতিভা দেবীকে গীতা ছুঁয়ে আমাকে পণ করিয়েছে যে উনি মারা গেলে, যাওয়ার পর সব কাজ মিটে গেলে তা খবর দিতে, তাই আমি খবর দিইনি। কবিরের চোখ দিয়ে বৃষ্টির ধারার মতো জল পড়ছে, আর ভাবছে, কেন আগের রোববার এলাম না। পাবলু ঠাম্মি বলে কাঁদতে কাঁদতে সামনের টেবিলের সামনে উবুড় হয়ে বসে কাঁদছে। অন্য সব বৃদ্ধারা পাবলুকে তুলে ধরল। পাবলুকে বলল, তুমি পাবলু, ঠাম্মি পাগলের মতো তোমাকে দেখার জন্য করতো, সেই এলে আর কিছুক্ষণ আগে হেলে ঠাম্মি তোমাকে দেখতে পেত। প্রদীপ আশ্রমের সমস্ত টাকা শোধ করে বাড়ি ফিরে আসছিল। অনিতা ম্যাডাম পেছন থেকে ডেকে একটা বাক্স দিলেন, বললেন, এই বাক্সটা আপনাদের দিতে বলেছে প্রতিবাদী। প্রদীপ বাড়ি এসে বাক্সটা খুলে দেখে ওখানে বাড়ির সবার উদ্দেশ্যে একটা করে চিঠি লেখা। সেই চিঠিগুলো উনি পোস্ট করেননি, লিখে লিখে সুটকেসের মধ্যে রেখে দিয়েছে। আর একটা মোটা নোটবুক ছিল, তাতে ছিল লেখা ছিল, ভরিতে আমার কিছু সোনা আছে, একজোড়া বালা আমি পাবলুর বউর জন্য, আর এক ছড়া গলাহার প্রবালের ছেলের বউর জন্য, আর 2 জোড়া কানের দুল, আর 2 হাতে 2টো ব্রেসলেট, আর কিছু ব্রোঞ্জের চুড়ি নাতনি ফুলটুসির জন্য, ওকে তো বিয়ে দিতে হবে। প্রদীপ, প্রবাল আর প্রণবের চোখ দিয়ে জল পড়ছিল। সবাই নিজেদের ভুলের কথা স্বীকার করছিল। কেন মাকে একবারের জন্য দেখতে গেলাম না। প্রবাল বলল, আমি সেই প্রথম দিন গিয়েছিলাম, আর যাইনি। 2 বছরের পর মার মুখটা এখন আমার মনে পড়ছে না। পৃথিবীতে প্রতি মানুষ আসে অতিথি হয়ে, এখানে চিরদিন থাকার জন্য না। এখানে সমস্ত কাজকর্ম, খেলাধুলা সমস্ত কিছু শেষ হয়ে গেলে আবার তারা না ফেরার দেশে চলে যায়। আমি প্রার্থনা করি
সবার মা বাবা একদিন বৃদ্ধ হবেন, তখন তাদের সন্তানরা তাদের মা বাবাকে নিজের ছেলে মেয়ের মতো আদর করবে। আমার ডায়েরি বন্ধ করলাম। গল্পটি শুনে কমেন্ট করবেন। কমেন্ট শুনলে গল্পের গুণাগুণ ভালো হয়। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।